আমার নাম নাবিল। আমি আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার জীবনের কোনো ঘটনা নয়, তবে আমি যার কাছ থেকে শুনেছি এবং সচক্ষে সাথে দেখেছি তা আমার জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে। ঘটনাটি ঘটেছিল আমার খালাতো ভাই সজীবের সাথে। আজ থেকে প্রায় 30 কিংবা 35 বছর আগের কথা। তখন উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর এলাকা এখনকার মতো এত উন্নত ছিল না। চারদিক ছিল ঘন জঙ্গল আর পুরনো জমিদার আমলের ধ্বংসাবশেষ। আমার খালু ছিলেন একজন ফরেস্ট অফিসার, বন বিভাগের কর্মকর্তা। ওনার পোস্টিং হতো সব নির্জন আর গাছ ছমছমে বনাঞ্চলে। আমরা তখন ঢাকায় থাকতাম, কিন্তু গরমের বা শীতের ছুটিতে খালার বাসায় বেড়াতে যাওয়া ছিল আমাদের ধরা বাঁধা নিয়ম। সাজি তখন ক্লাস 9-এ পড়ে আর আমি ক্লাস 10-এ। বয়সের ব্যবধান কম হওয়ার কারণে আমাদের সম্পর্কটা ছিল একদম গলার গলা বন্ধুর মত। হঠাৎ একদিন খবর এলো খালুর পোস্টিং হয়েছে দিনাজপুর রামসাগর দিঘির কাছে, গভীর বনাঞ্চল ঘেরা এক এলাকায়। জায়গাটার নাম এখন ঠিক মনে নেই, তবে স্থানীয়রা ওটাকে কালো টিলার রেঞ্জ বলত। সরকারি কোয়ার্টার ছিল একেবারে জঙ্গলের কিনারে। বিশাল বড় একতলা বাংলো বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি। ইটের দেওয়ালগুলো শ্যাওলায় ঢাকা ছিল আর বাড়ির সামনে বিশাল একটা আম বাগান। নতুন জায়গায় যাওয়ার পর সজীবের খুব আনন্দ হলো। জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ানো, পাখি ধরা, সব এসব এক প্রকার নেশা ছিল। আমি যখন ছুটিতে ওদের বাড়িতে গেলাম তখন সজীব ওই এলাকায় মাত্র 1 মাস হলে এসেছে। কিন্তু আমি গিয়ে সজীবের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। সজীব এমনিতে খুব ছটফটে, হাসি খুশি আর একটু বেশি সাহসী ছেলে ছিল, কিন্তু আমি গিয়ে দেখলাম ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ওর চোখের নিচে কালচে দাগ, শরীরের সেই হষ্টপুষ্ট ভাবটা নেই, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে সজীব, তুই এমন শুকিয়ে যাচ্ছিস কেন? এখানকার পানি কি পেটে সয় না? সজীব ম্লান একটা হাসি দিল আর বলল, না রে, শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন, রাতে ঘুম হয় না। আমি ভাবলাম হয়তো বা নতুন জায়গা, মানিয়ে নিতে সময় লাগছে, কিন্তু আসল ঘটনাটা যে এতটা ভয়ঙ্কর তা আমি ঘুণাক্ষরও টের পাইনি। ঘটনার সূত্রপাত হয় আমি যাওয়ার ঠিক 3 দিন পর। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের একদিকে অমাবস্যার রাতের মতো খুটখুটে অন্ধকার, হাত বাড়ালে নিজের হাতও দেখা যায় না। আমরা 2 ভাই এক রুমে ঘুমাতাম, খালু আর খালা পাশের বড় রুমে। রাত তখন আনুমানিক 2টা কিংবা 3টা হবে। হঠাৎ সজীবের বিকট চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। বাঁচাও, আমাকে মেরো না, আমি আর করবো না, ওরে বাবা রে বলে সজীব এমন ভাবে গোঙাতে শুরু করলো, মনে হলো কেউ যেন ওর গলাটা টিপে ধরেছে। আমি ধরফর করে উঠে লাইটটা জ্বালালাম। তখন তো আর জেনারেটর লাইন ছিল না, তবে হারিকেন জ্বালানোর টিমে একটা আলো ছিল। আমি সজীবকে ধাক্কা দিয়ে ডাকলাম, সজীব, সজীব, কি হয়েছে? খালার খালু দৌড়ে এলেন। সজীব তখন চোখ বন্ধ করে কাঁপছে, ওর শরীরটা ঘামে ভিজে একাকার হয়ে গেছে। খালা ওর মাথায় পানি দিলেন। অনেক টাকার পরে ও চোখ খুলল। ওর চোখ ছিল তীব্র আতঙ্কে ভরা, মনে হচ্ছিল ওর সাক্ষাৎ যমদূত দেখেছে। খালু জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, খারাপ স্বপ্ন দেখেছিস? সজীব তখন কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, ওই লোকটা আজও এসেছিল, সাদা আলখাল্লা পরা, মুখটা কালো কাপড়ে ঢাকা, সে আজ আমাকে লাঠি দিয়ে মেরেছে। দেখো বাবা, আমার পিঠে খুব চলছে। আমরা সবাই রীতিমতো অবাক হয়ে গেলাম। স্বপ্ন তো স্বপ্নই হয়, তাতে শরীরে ব্যথা কেন হবে? কিন্তু সজীব যখন তার গেঞ্জিটা তুলল, আমাদের সবার চোখ কপালে উঠল। সজীবের পিঠের ঠিক মাঝখানে, মেরুদণ্ডের ঠিক উপরে স্পষ্ট লাল হয়ে ফুলে আছে, যেন কেউ কিছুক্ষণ আগে শক্ত বাঁশের কঞ্চি বা লাঠি দিয়ে সজীবকে সজোরে বাড়ি দিয়েছে। দাগটা একদম টাটকা, চামড়া ফেটে হালকা রক্ত জমে আছে। খালা রীতিমতো ভয় কেঁদে ফেললেন। খালু বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, এ তো মশার কামড়ের কামড় নয় রে, এ তো পরিষ্কার বাইরের দাগ। পরদিন সকালে সজীবের অবস্থা আরো খারাপ হলো। সকালে নাস্তা করতে বসেও 1 লকমা ভাত মুখে দিল, সাথে সাথে বমি করে ভাসিয়ে দিল। ওর শরীরে কিছুই রাখতে পারছিল না।
আমি লক্ষ্য করলাম সজীব জানালা দিয়ে বারবার পেছনের জঙ্গলের দিকে তাকাচ্ছে, যেন কেউ ওখান থেকে তাকে ডাকছে বা নজর রাখছে। বিকেলে আমি সজীবকে চেপে ধরলাম, বললাম, তুই আমাকে আজকে সব বলবি। বল বল, তোর কি করছিস, সত্যি করে বল, তুই কি করছিস? এই জঙ্গলে কি তুই একা কোথাও ছিলি? সত্যি করে বল। প্রথমে কিছুই বলতে চাইল না, পরে অনেক জোরাজুরি করার পর সজীব যা বলল তা শুনে আমার রক্তহীন হয়ে গেল। সজীব বলল, ভাইয়া, তুই আসার 1 সপ্তাহ আগের কথা, আমি আর আমার স্কুলের নতুন বন্ধু রফিক মিলে বিকেলের ওদিকে উত্তরের টিরাটা গিয়েছিলাম। জানিস, ওটাকে স্থানীয় পীর বাবার টিরা বলে ডাকে। ওখানে অনেক পুরনো কবর আছে, পাথরের তৈরি। রফিক বলেছিল ওখানে নাকি জিন থাকে, কেউ ওদিকে যায় না, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, তারপর তুই কি করলি? সজীব মাথা নিচু করে বলল, আমি আসলে বাজি ধরেছিলাম রফিকের সাথে। আমি ওই কবরের উপরে উঠে দাঁড়িয়েছিলাম, আর সেখানে একটা মাটির প্রদীপ জ্বালানো ছিল, ওটা আমি লাথি দিয়ে ভেঙে ফেলেছিলাম। রফিক আমাকে বারণ করেছিল, কিন্তু আমি না তা শুনিনি। জানিস, আমি বলেছিলাম, ধুর, এসব কুসংস্কার, মরা মানুষ আবার জিন্দা হয় কিভাবে? তারপর আমি কবরের গায়ে থুতু ছিটে চলে এসেছিলাম। আমি সজীবের কথা শুনে থমকে গেলাম। এটা তো কোনো দুষ্টমি নয়, এটা চরম দৃষ্টতা। অজানা জায়গায় একটা পবিত্র স্থানে গিয়ে এমন কাজ কেউ করে? সজীব বলতে লাগলো, সেই দিন রাতে আমি প্রথম স্বপ্নটা দেখি, একটা বিশাল লম্বা মানুষ, যার পা মাটিতে নেই, শূন্যে ভাসছে। সে আমার সামনে এসে বলল, তুই আমার ইবাদতে ব্যাঘাত ঘটিয়েছিস, তুই আমার আস্তানা অপবিত্র করেছিস, তোকে আমি ছাড়বো না। প্রথম দিন সে আমাকে চড় মেরেছিল, সকালে উঠে দেখি আমার কান ফুলে গেছে। তারপর থেকে প্রতি রাতে সে আসে, আমাকে বলে, তোকে আমি সাথে করে নিয়ে যাব, তুই আর বাঁচবি না। ভাইয়া, আমি মরে যাব, তাই না? সজীবের কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। খালুকে এই ঘটনাটা জানানো হলো। খালু আধুনিক মানুষ হলেও ফরেস্টের চাকরিতে অনেক অদ্ভুত জিনিস দেখেছেন, তাই তিনি আর দেরি করলেন না। তিনি বুঝলেন এইটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবার কথা নয়। দিনাজপুর সদরের নাম করা এক ডাক্তার দেখানো হলো। তিনি ঘুমের ওষুধ আর ভিটামিন দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। সজীব দিন দিন শুকিয়ে কঙ্কালসার হতে লাগলো। ওর চোখের নিচে কানে জমে গেল। অবশেষে খালু সিদ্ধান্ত নিলেন গ্রামের এক প্রবীণ হুজুরের কাছে যাবেন। স্থানীয় ফরেস্ট গার্ডরা বলল, পাশের গ্রামে এক কামেল বুজুর্গ ব্যক্তি আছেন, যিনি সব জিনপুরীর ঝামেলা মেটাতে পারেন। তার নাম মাওলানা সুলাইমান। শুক্রবার আসরের নামাজের পর আমরা সজীবকে নিয়ে ওই হুজুরের বাড়িতে গেলাম। হুজুর সজীবকে দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি সজীবের চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি তো অনেক বড় ভুল করে ফেলেছ। যার সাথে বায়াদেবী করেছে এটা সাধারণ কোনো জিন নয়, সেই বনের রক্ষক, অনেক শক্তিশালী খবিশ জিন। তাকে রাগানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। খালা হুজুরের পায়ে পড়ে কাঁদতে লাগলেন, হুজুর, আমার ছেলেটা তো অবুঝ ভুল করে ফেলেছে, আপনি ওকে বাঁচান। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়লেন, তারপর বললেন, কাজটা খুব কঠিন হবে, ওই জিন খুব রাগী। তো একটা উপায় আছে, আজ রাতে ওকে আমার কাছে এখানে নিয়ে আসতে হবে। আমি হাজিরা জিনকে শরীরে এনে একেবারে ওর সাথে কথা বলবো, দেখি সে কি চায়। রাত তখন 10টা। হুজুরের ঘরের পরিবেশ থমথমে, চারদিকে লোবান আর আগরবাতি গন্ধে রীতিমতো ধোঁয়াচ্ছন্ন। সজীবকে মাঝখানে বসানো হলো। আমরা সবাই গোল হয়ে বসলাম। হুজুর সজীবের কপালে হাত রেখে জোরে জোরে মন্ত্র বা আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ করে সজীবের শরীরটা রীতিমতো বেঁকে যেতে শুরু করলো। ওর মুখ দিয়ে রীতিমতো অদ্ভুত কোঙানি বের হতে শুরু করলো, মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসলো, এবং কিছুক্ষণ পর সজীব শান্ত হয়ে বসলো। কিন্তু যখন সে মাথা তুলল, তখন তার চোখের চাহনি সজীবের মতো ছিল না। চোখ দুটো টকটকে লাল আর মুখে একটা হিংস্র হাসি। হুজুর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে তুই? দাম বল তোর। সজীবের কচি গলার বদলে একটা ভরাট গমগমে পুরুষালী কণ্ঠে উত্তর এলো, আমি এই জঙ্গলের বাদশাহ, আমার নাম ইখতিয়ার উদ্দিন। এই ছোকরা আমাকে অসম্মান করেছে, আমি ওকে শেষ করে দেব। হুজুর বললেন, ও বাচ্চা ছেলে, না বুঝে ভুল করে ফেলেছে, আল্লাহর ওয়াস্তে ওকে মাফ করে দে। জিনটা রীতিমতো বিকট শব্দে হেসে উঠল আর বলল, বাফ।
আমার পবিত্র চেরাগ ভেঙেছে, আমার জয় নামাজে থুতু দিয়েছে। এর শাস্তি একটাই, মৃত্যু। আমি গত 7 দিন ধরে রক্ত চুষে খাচ্ছি, আর 3 দিন পর শেষ হয়ে যাবে।